আজকে আমাদের আলোচনার বিষয় সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা, সপ্তাহ 18। গর্ভাবস্থার 18তম সপ্তাহ মায়েদের জন্য একটি স্মরণীয় সময় হয়ে উঠতে পারে, কারণ এ সময় অনেক মা গর্ভের ভ্রূণের নড়াচড়া প্রথমবারের মতো বুঝতে পারেন। তবে ভ্রূণের নড়াচড়া যদি এ সপ্তাহে বুঝতে না পারেন, ঘাবড়ে যাবেন না। বেশিরভাগ মায়েরা 18 থেকে 24 সপ্তাহের মধ্যে যে কোনো সময় শিশুর নড়াচড়া অনুভব করতে শুরু করতে পারেন। গর্ভাবস্থার 18তম সপ্তাহকে প্রেগন্যান্সির দ্বিতীয় ট্রাইমেস্টারের প্রথম সপ্তাহ হিসেবে ধরা হয়। এ সপ্তাহের অবস্থান গর্ভাবস্থার পঞ্চম মাসে। আঠারোতম সপ্তাহে এসে ভ্রূণটির চেহারা অনেক বেশি স্পষ্ট হয়ে উঠবে এবং তার ভ্রূ আর চোখের পাতার লোমগুলো পুরোপুরি সুগঠিত হয়ে যাবে। এখন থেকেই সে তার ঘুমানোর অভ্যাস রপ্ত করতে শুরু করবে। গর্ভে সে কিছুক্ষণ ঘুমিয়ে থাকে, আবার কিছুক্ষণ সময় জেগে থাকে। সারাদিন জুড়ে তার এই রুটিনটি চলতে থাকে। ভ্রূণটি এ সময় থেকেই হাই তোলা এবং হেঁচকি তোলা শুরু করবে। তার হেঁচকি তোলা আর কিছুদিন পর থেকে মাও অনুভব করতে পারবে। কিছু বিশেষজ্ঞের মতে ভ্রূণের হাই তোলা তার মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিকাশের সাথে সম্পর্কিত, তবে এটি এখনো পুরোপুরি প্রমাণিত নয়। গর্ভের শিশুটির আকার 18 সপ্তাহে একটি ক্যাপসিকামের সাথে তুলনা করা যায়। এ সময় ভ্রূণের উচ্চতা থাকে প্রায় 5.59 ইঞ্চি বা 14.2 সেন্টিমিটার এবং এর ওজন হয় আনুমানিক 6.7 আউন্স বা 190 গ্রামের মতো। 18তম সপ্তাহের দিকে এসে ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক বিকাশের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে। সেগুলো হলো: ভ্রূণের শ্রবণ যন্ত্র এ সপ্তাহে প্রায় পুরোপুরি বিকশিত। এ সময় উচ্চ কোনো শব্দ হয়তো তার ঘুমের ব্যাঘাত ঘটাবে, তবে সবচাইতে ভালোভাবে যে শব্দটি সে এখন শুনতে পায় তা হলো মায়ের হৃৎপিণ্ডের শব্দ। ভ্রূণের চোখের রেটিনা আলো দেখতে পারার মতো যথেষ্ট বিকশিত হয়েছে। ভ্রূণের চোখের পাতা বন্ধ থাকলেও তার চোখগুলো এখন আলোর প্রতি সংবেদনশীল হয়ে উঠবে। যদি ভ্রূণের অবস্থান অনুযায়ী পেটের উপর আলো ফেলা হয়, তাহলে সে আলোর উৎস থেকে নিজেকে সরিয়ে নিতে সক্রিয় হবে। ভ্রূণটি মেয়ে হলে তার ফ্যালোপিয়ান টিউব এবং জরায়ু তাদের নির্দিষ্ট স্থানে গঠিত হয়ে গেছে, আর শিশুটি ছেলে হলে তার যৌনাঙ্গ পুরোপুরি বিকশিত এবং তা আল্ট্রাসাউন্ডে দেখা যেতে পারে। তবে আল্ট্রাসাউন্ডে শিশুটির লিঙ্গ বোঝা যাবে কিনা তা নির্ভর করছে আল্ট্রাসাউন্ড করার সময় ভ্রূণটির অবস্থানের উপর। ভ্রূণের স্নায়ুগুলোর উপর মায়েলিন নামক এক ধরনের আবরণ গঠিত হতে থাকে। এই প্রক্রিয়াকে মায়েলিশন বলা হয়। এটি স্নায়ুকোষগুলোকে রক্ষা করার সাথে সাথে স্নায়ুকোষগুলোর মধ্যে যোগাযোগ আরো ত্বরান্বিত করে, ফলে শরীরের বাকি অংশ থেকে মস্তিষ্কে এবং মস্তিষ্ক থেকে শরীরের বাকি অংশে সিগন্যাল পরিবহনও এখন অনেক জোরালো হবে। এই প্রক্রিয়াটি ভ্রূণের মস্তিষ্কের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। মাইলেশন শিশুর জন্মের পরও প্রায় 1 বছর ধরে চলতে থাকে। এছাড়াও মস্তিষ্কের স্নায়ুগুলো ভ্রূণের 5টি ইন্দ্রিয়ে অর্থাৎ স্পর্শ, স্বাদ, গন্ধ, দৃষ্টি ও শ্রবণ শক্তি বিকাশের জন্য তৈরি হতে থাকে। গর্ভাবস্থার 18তম সপ্তাহে গর্ভের শিশুর ওজন ও মায়ের ওজন দুটোই বাড়তে থাকে। তাই অনেক মায়ের পেটের আকার এ সপ্তাহ থেকে বাড়তে শুরু করতে পারে। আবার অনেকের এ সময়ে এসেও পেটের আকারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নাও আসতে পারে। দুটো ব্যাপারই খুব স্বাভাবিক। কারো যদি মনে হয় পেটের আকারে কোনো পরিবর্তন আসেনি, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মায়ের পেটের আকার কেমন হবে তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, যেমন হরমোন, গর্ভাবস্থার আগের ওজন, কততম গর্ভাবস্থা এবং মায়ের পেটের পেশির ধরন ইত্যাদি। প্রথমবার মা হতে যাওয়া অনেকেই এই সময়টিতে বাচ্চার হালকা নড়াচড়া টের পেতে পারেন। এটিকে কুইকেনিং বলা হয়। তবে আপনি বুঝতে পারুন আর নাই পারুন, গর্ভের ভ্রূণ এখন তাকে ঘিরে থাকা অ্যামনিওটিক ফ্লুইডে ভেসে নিয়মিতই নড়াচড়া করছে।
এই সময় গর্ভে শিশুর নড়াচড়ার কারণে আপনার পেটের মধ্যে বুদবুদ ওঠার মতো বা ভেতরে কোনো কিছু ওড়ার মতো অনুভূতি হতে পারে। গ্যাস বা বদহজমের কারণে কখনো কখনো যেমনটা হয়, আপনার মনে হতে পারে যে পেটের ভেতর হয়তো একটি প্রজাপতি ঢুকে গেছে আর ক্রমাগত উঠছে। গর্ভাবস্থার অনেক সমস্যার মতো ব্যাক পেইনের কারণ হিসেবেও হরমোনকে দায়ী করা যেতে পারে। গর্ভাবস্থায় হরমোনের নিঃসরণের কারণে সন্তান জন্মদানের প্রস্তুতি হিসেবে পেলভিক এরিয়াল লিগামেন্টগুলো নরম হয়ে যায় এবং জয়েন্টগুলো ঢিলে হয়ে যায়। এর ফলে মায়ের শরীর অস্থিতিশীল হয়ে ওঠে এবং হাঁটার সময় কিংবা অনেকক্ষণ বসে থাকলে কিংবা চেয়ার থেকে হঠাৎ ওঠার সময় বা কোনো কিছু তোলার সময় ব্যথা অনুভূত হয়। গর্ভাবস্থায় জরায়ু বড় হওয়ার সাথে সাথে মায়ের শরীরের ভরকেন্দ্র পরিবর্তিত হয় এবং পেটের পেশিগুলো সম্প্রসারিত ও দুর্বল হয়ে যায়। এর ফলে মায়ের পোশ্চার বা অঙ্গভঙ্গি আক্রান্ত হয় এবং পিঠের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এছাড়াও যেহেতু মায়ের শরীর এ সময় অতিরিক্ত ওজন বহন করে, তাই এ সময় মায়ের শরীরের পেশি এবং জয়েন্টগুলোর উপর চাপ বেশি থাকে। এ কারণে গর্ভাবস্থায় ব্যাক পেইন বা পিঠ ব্যথা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় হার্ট রেট বেড়ে যায় কারণ হৃৎপিণ্ডকে প্রতি মিনিটে স্বাভাবিকের তুলনায় বেশি রক্ত পাম্প করতে হয় এবং শরীরে রক্তের পরিমাণ প্রায় 30 থেকে 50 ভাগ বেড়ে যায়। বেশিরভাগ সময় গর্ভাবস্থায় হরমোনের প্রভাবে রক্তনালীগুলো স্ফীত হয়ে যায়, যার কারণে রক্তচাপ কমে যায়। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমেস্টারে বর্ধিত জরায়ুটি মায়ের শরীরের নিম্নাংশের রক্তনালীর উপর চাপ ফেলতে থাকে, যার কারণে ব্লাড প্রেশার কমে যেতে পারে। আমাদের শরীর এই পরিবর্তনগুলোর সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে, তবে মাঝে মাঝে খুব দ্রুত মানিয়ে নিতে পারে না। তখন মায়েদের মাথা ঘুরে ওঠা, অচেতন অনুভব হওয়া বা কিছু সময়ের জন্য জ্ঞান হারানোর মতো অনুভূতি হতে পারে। হঠাৎ করে বসা বা দাঁড়ানো কিংবা গর্ভাবস্থার শেষের দিকে চিত হয়ে শুয়ে থাকার কারণেও মায়ের ব্লাড প্রেশার কমে যেতে পারে এবং এ ধরনের অনুভূতি হতে পারে। গর্ভাবস্থায় স্বাভাবিক অবস্থার তুলনায় মায়ের শরীরে প্রায় 50 ভাগ বেশি রক্ত ও তরল উৎপন্ন হয়। এই অতিরিক্ত রক্ত এবং তরলের কারণে শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই গর্ভাবস্থায় শরীর ফুলে যাওয়া বা ইডেমা খুবই স্বাভাবিক, এতে ভয়ের কোনো কারণ নেই। বেশিরভাগ মায়েরাই কম বেশি এই সমস্যায় ভোগেন, তবে কিছু কিছু ক্ষেত্রে ইডেমা ভয়ের কারণ হতে পারে যদি শরীর ফুলে যাওয়ার সাথে সাথে মাথা ব্যথা থাকে এবং দৃষ্টি ঝাপসা মনে হয়, তবে তা প্রি অ্যাক্লাম্পসিয়ার লক্ষণ হতে পারে। আরেকটি ভয়ের কারণ হলো যদি শুধুমাত্র এক পা ফুলে যায়। যদি শুধুমাত্র এক পা ফুলে যায় এবং পায়ের কাফ ও উরুতে ব্যথা অনুভূত হয়, তবে তার রক্ত জমাট বাঁধার লক্ষণ হতে পারে। তাই যখনই মনে হবে আপনার এক পা অন্য পায়ের চাইতে বেশি ফুলে আছে, অতি সত্বর আপনার ডাক্তারকে জানান। গর্ভাবস্থায় সাধারণত 6 থেকে 7 মাসের দিকে স্ট্রেচ মার্কস দেখা দেয়, তবে অনেকের ক্ষেত্রে আরো আগেও দেখা দিতে পারে। প্রথম দিকে স্ট্রেচ মার্কস বা চামড়ার উপর দেখা দেয়া ফাটা দাগগুলো হালকা গোলাপি বর্ণের থাকে এবং এতে চুলকানি থাকতে পারে। ধীরে ধীরে দাগগুলোর দৈর্ঘ্য ও প্রস্থ বাড়তে থাকে এবং এগুলো লাল বা বেগুনি রং ধারণ করতে পারে। প্রসবের পর এগুলো ধীরে ধীরে বিবর্ণ হয়ে যায় এবং ধূসর রং ধারণ করতে পারে। বেশিরভাগ মহিলাদের সাধারণত পেটে ফাটা দাগ হলেও ব্রেস্ট, উরু, কোমর এবং নিতম্বে এসব দাগ দেখা যাওয়াটাও স্বাভাবিক। বেশিরভাগ ক্ষেত্রে শরীরের চর্বিযুক্ত স্থানে স্ট্রেচ মার্কস বেশি দেখা যায়। লেগ ক্র্যাম্প সাধারণত গর্ভাবস্থার তৃতীয় ট্রাইমেস্টারে শুরু হতে পারে এবং সময় বাড়ার সাথে সাথে মায়ের পেটের আকার যত বৃদ্ধি পায় এর তীব্রতা তত বাড়তে পারে। পায়ে খিল ধরা দিনের বেলা হতে পারে, তবে সাধারণত রাতের দিকেই বেশি হয়। গর্ভাবস্থায় জরায়ুর আকার বাড়ার কারণে এবং শরীরের ওজন বেড়ে যাওয়ার কারণে পায়ের রক্তনালীতে অতিরিক্ত চাপ পড়ে, ফলে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় এবং পা থেকে হৃৎপিণ্ডে রক্ত চলাচল স্বাভাবিকের চাইতে ধীরে হয়। এই কারণে পায়ে ক্র্যাম্প হতে পারে।
মায়ের পেট ও বুকের মাঝামাঝি এ সময় থেকে একটি কালো দাগ দেখা দিতে পারে। এটি খুব স্বাভাবিক, কারণ ক্রমবর্ধিষ্ণু শিশুকে জায়গা করে দেওয়ার জন্য মায়ের পেটও বিস্তৃত হচ্ছে। এই ধরনের দাগকে লিনিয়া নিগ্রা বলে। এসব ছাড়াও গর্ভকালীন সময়ে মায়েরা আরো অনেক ধরনের উপসর্গ অনুভব করতে পারেন। গর্ভকালীন সব ধরনের উপসর্গ নিয়ে জানতে কমেন্ট বক্সে দেয়া আর্টিকেলটি পড়ে নিন। ব্যাক পেইন হলে আমরা সাধারণত বিছানায় শুয়ে থাকি, তবে খুব বেশি সময় শুয়ে থাকা উচিত নয়। শুয়ে থাকলে ব্যাক পেইনের তেমন কোনো উপশম হয় না, বরং কিছু কিছু ক্ষেত্রে তা আরো বেড়ে যেতে পারে। এক্ষেত্রে শরীর চর্চা বা গর্ভাবস্থার জন্য উপযোগী ব্যায়াম খুবই উপকারী। গর্ভাবস্থায় স্ট্রেচিং ব্যায়াম করলে ব্যাক পেইন থেকে স্বস্তি মিলতে পারে, তবে খেয়াল রাখতে হবে যাতে এই ধরনের ব্যায়াম করার সময় তা খুব দ্রুত করা না হয় বা স্ট্রেচিং বেশি করা না হয়। এর ফলে হিতে বিপরীত হতে পারে। ব্যায়ামের সময় সবসময় নিজের শরীরের কথা শোনার চেষ্টা করুন। যখনই মনে হবে অসুবিধা হচ্ছে বা ব্যথা হচ্ছে, তখন ব্যায়াম বন্ধ করুন। তবে মনে রাখতে হবে, গর্ভাবস্থায় ব্যায়াম করার আগে অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করে নিতে হবে, কারণ আপনার এমন কোনো কন্ডিশন থাকতে পারে যার জন্য কিছু কিছু ব্যায়াম করা পুরোপুরি আপনার জন্য নিষিদ্ধ হতে পারে। সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করুন। গর্ভবতী মায়েরা সাধারণত একটু ঝুঁকে থাকেন, এতে মেরুদণ্ডের উপর আরো চাপ পড়ে। যদিও সোজা হয়ে দাঁড়ানোটা এই সময় একটু কঠিন হবে, তারপরে চেষ্টা করুন যাতে দাঁড়ানোর সময় ঘাড় পেছনের দিকে থাকে। বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকার চেষ্টা করুন। দাঁড়িয়ে থাকতে হলে কিছুক্ষণ পর পর বসে বিশ্রাম নিন অথবা ভঙ্গিমা পরিবর্তন করুন। শোয়া বা বসা থেকে দ্রুত না ওঠার চেষ্টা করুন। শুতে যাওয়ার সময় বা ওঠার সময় আগে কিছুক্ষণ বিছানায় পা ঝুলিয়ে বসে থাকুন, তারপর আস্তে আস্তে শুয়ে পড়ুন বা উঠে পড়ুন। এতে মাথা ঘোরানোর অনুভূতি কম হবে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বা পা নিচের দিকে ঝুলিয়ে বসে থাকলে শরীরের শিরার উপর চাপ পড়ে, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে কিছুক্ষণ পর পর কিছু সময় বসে থাকুন। বসে কাজ করার সময় পা কিছুর উপর তুলে রাখতে পারেন। কাজের জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকতে হলে কিছুক্ষণ পর পর পায়ের উপর ভর পরিবর্তন করুন বা কিছুক্ষণ পর পর একটু হেঁটে নিন। হাঁটা সবসময় শরীরের জন্য উপকারী। এই সপ্তাহে প্রেগন্যান্ট মাকে অ্যানোমালি স্ক্যান করার পরামর্শ দেওয়া হতে পারে। অ্যানোমালি স্ক্যান করার সবচেয়ে উপযুক্ত সময় গর্ভাবস্থার 18 থেকে 22 সপ্তাহের মধ্যে। এই প্রক্রিয়ায় স্ক্রিনে গর্ভস্থ শিশুর শারীরিক আকার অনেকখানি স্পষ্টভাবে দেখা যায় এবং বাচ্চার লিঙ্গ বা জেন্ডার সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। তবে স্ক্যানটি করার মূল কারণ হলো গর্ভস্থ শিশুর স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে কিনা বা কোনো শারীরিক অস্বাভাবিকতা আছে কিনা তা খুঁটিয়ে দেখা। অ্যানোমালি স্ক্যানে মা বা গর্ভের ভ্রূণের কোনো ক্ষতি হয় না, তবে মায়ের কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে, কারণ গর্ভের শিশুকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য সময় নিয়ে মায়ের পেটে কিছুটা চাপ দিয়ে স্ক্যান করা হয়।